নমস্কার, আরটি নিউজের পক্ষ থেকে আমি শ্রেয়া। আজকে আমাদের বিশেষ অনুষ্ঠান তাহাদের কথার অতিথি হলো বিশিষ্ট নাট্যকার, নাট্যশিল্পী এবং ধারাবাহিক অভিনেতা শ্রী শক্তি দে। তাকে পেয়ে আমাদের চ্যানেল এবং আমাদের জনগণ এবং আমরা সকলেই খুব আপ্লুত এবং গর্বিত। শক্তিবাবু, প্রথমেই আপনাকে জিজ্ঞেস করব যে আপনার বাবা শ্রী চিত্তদে মহাশয় খুব স্বনামধন্য একজন নাট্য ব্যক্তিত্ব ছিলেন, তো তার ছেলে হিসেবে কতটা কি মান রাখতে পেরেছেন বলে আপনি মনে করেন? আমি যখন ঠিক করি যে আমি অভিনয়টা করব, সেদিন বাবাকে বলেছিলাম যে আমি অভিনয় করব। বাবা একটা কথা বলেছিল আমায় যে পড়াশুনো করতে হবে। কথাটা বুঝতে পারিনি, তখন মাথার উপর দিয়ে বেরিয়ে গেছিল। অভিনয়ের আবার পড়াশুনো কি? এ কি হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, পিএইচডি, হ্যান ত্যান এইসব মাস্টার্স? তা তো নয়। অভিনয়ের আবার কী পড়াশুনো হতে পারে, এইরকম ধারণা ছিল তখন আর কি। আজকে প্রতিটা পদে পদে বুঝতে পারি অভিনয় করতে গেলে কি পড়াশুনো করতে হয়, কতটা পড়াশুনো করতে হয়, কীভাবে করতে হয়, আর কোন ভাবটাকে দেখে করতে হয় বা বুঝে করতে হয়। বাবা যে মাত্রার মানুষ ছিলেন, মানে অভিনয় জগতের, বাবা একদিকে নাটককার ছিলেন, পরিচালক ছিলেন, অভিনেতা ছিলেন। আমার মানে এই পাড়ায় মানুষ এখনও বাবার নামে বলে, বাবার রামকৃষ্ণের অভিনয় এখনও তারা ভোলেনি, যারা সেই সময়কার মানুষ বেঁচে আছেন আর কি। আমি মান রাখতে পেরেছি বলে আমি বাবার কাজটা করে যাচ্ছি। বাবা যেভাবে কাজটা করতেন, আমার বাবা ধরো প্রায় 100-র কাছাকাছি নাটক লিখেছেন, একটা নাটকও ছাপায়নি। আমার খুব কষ্ট হয়, কিন্তু বাবা বলেছিলেন আমি নাটকটা ছাপিয়ে বিক্রি করে পয়সা রোজগার করার জন্য নাটক লিখি না। নাটক লিখে আমার আদর্শের জন্য, মানুষের চেতনার উত্তরণের জন্য, মানুষকে সংবাদ পৌঁছে দেওয়ার জন্য, সামাজিক স্তরের চিন্তাভাবনা বাড়াবার জন্য। আমার থেকে যদি কেউ নাটক নিয়ে যায়, করে, আমি দেবো। আমি নাটক ছাপিয়ে পয়সা রোজগার করে ওইতে বড়লোক হবো, কোটিপতি হবো, এই ভাবনা থেকে নাটক করিনি। কিন্তু আমার দিকটা আলাদা। আমি অভিনয়টা যখন করতে আরম্ভ করলাম আস্তে আস্তে থিয়েটার, সেই সময় আমি ব্যবসা করতাম। ব্যবসা থেকে ছেড়ে এসে অভিনয়ে ঢুকলাম। অভিনয়টাকে পেশা হিসেবে নিয়ে নিলাম। বাবার কিন্তু অভিনয়টা পেশা ছিল না। আমার সঙ্গে বাবার তফাৎটা এইখানে। আর বাবার মান রাখার মতন যোগ্যতা আমার আছে কিনা আমি জানি না। বাবার যে কোয়ালিটি ছিল, হয়তো কিছুটা পেয়েছি, কারণ বাবাকে আমি খুব শেষ দিকটায় পেয়েছি বাবার থেকে অভিনয়ের শিক্ষাটা নেবার আর কি। একদম বাবা শেষের দিকটাতে বাবাকে আমি পেয়েছি। তখন বাবা অলরেডি অসুস্থ হয়ে পড়েছে, ভেঙে গেছে শরীর। বাবার হাত ধরেই আমার প্রথম নাটকের কাজ করা। আমার ছোটোবেলায় বাবার নাটকে একটা কাজ করি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পত্তি সমর্পণ নাটকে। তখন ছোট্ট আমি একদম। তারপরে অনেক বড় গ্যাপ, তারপরে আমি বাবার হাতে নাটক করি হচ্ছে রক্তকরবী। এইখান থেকে আমার অভিনয়ের যাত্রাটা শুরু। বাবার সঙ্গে আমার কোনো দিক দিয়েই মানের দিক থেকে মেলানো যাবে না। বাবার মান অনেক উঁচুতে, অনেক অনেক। আর আমি কতটা অভিনয়ের মাধ্যমে বাবার কাজটা করতে পেরেছি এইটা আমি এক্ষুনি বলতে পারবো না। এটা মানুষ বলবে বা আপনারা বলবেন, দর্শক বলবে। আমরা অভিনেতা হিসেবে শক্তিবাবুর কাজ সবসময় টিভিতে দেখতে পাই এবং তার ভক্তের সংখ্যাও প্রচুর। তো অবশ্যই সে যে কাজটা করেছে বা যে কাজটা করে চলেছে তার গুণমান নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। আচ্ছা, আপনাদের এই বালি নিশ্চিন্দায় একসময় প্রচুর নাটক আপনি মঞ্চস্থ করতেন, এখন প্রায় হয় না বললেই চলে। এর কারণ কি যদি আমাদের এবং দর্শকদের বলেন? এর কারণ অনেকগুলো। কিছু কারণ এইরকমভাবে খোলাখুলিভাবে বলতে পারবো না। আর কিছু কারণ হচ্ছে, প্রথম কারণ এখন যেটা, সেটা হচ্ছে ইকোনমিক্যাল ক্রাইসিস। একটা নাটক প্রযোজনা করতে গেলে এখন যে অর্থের প্রয়োজন হয়, স্টেজটা বেঁধে তার প্রোডাকশানের খরচ সমস্ত কিছু মিলিয়ে যদি একটু স্বাভাবিক মানুষকে পাতে দেওয়ার মতন প্রোডাকশন করতে হয়, তার যে খরচ, সেই খরচটা জোগাড় করাটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। এটা এক। 2 নম্বর হচ্ছে, আগে নিশ্চিন্তে একটা
সাংস্কৃতিক পরিবেশ ছিল, যে পরিবেশটা এই মুহূর্তে নেই। কেন নেই এটা আমি বিস্তারিতভাবে এক্ষুনি বলতে পারবো না, কিন্তু নেই সেই পরিবেশটা। নেই বলতে, আগে যেমন আমাদের বাড়ির সামনের ঘরটায় রিহার্সাল হতো, 4টে লোক দাঁড়িয়ে রিহার্সাল দেখতো আর কি। সেখানে হয়তো একটি লোককে বললো গিয়ে, বাবা কী রে অভিনয় করবি, আয়। সেই লোকটা উৎসাহিত হয়ে চলে এলো। এখন 4 দিন 5 দিন 6 দিন এক একটা ছেলেকে বা লোককে যদি বলি, দাদা নাটক করবেন, একটা নাটকের আপনার মতো একটা চরিত্র আছে, না না দাদা সময় কোথায়, এই যে সংসার ঠেলতে ঠেলতে জীবন যায়, এই হচ্ছে অবস্থা। নাটকটা করতে চাইছে না মানুষ, মানে তার সময় নেই, সে তার সংসারে সময়টা দেবে, বা অফিস কাছে এই আছে ওই আছে সেই আছে, উৎসাহের কোথাও একটা ভাটা আছে। আমি প্রচুর চেষ্টা করেছি এই এলাকায় নাটকটাকে ধরে রাখার। আমি একটা সময় ঐকতান, এখানে একটা সংস্থা ছিল ঐকতান, ওদের ওখানেও গিয়ে ওদেরকে প্রায় 2 না 3টে নাটকের পরিচালনার দায়িত্ব নিয়ে কাজ করিয়েছি। বালিতে আমি একটা দলের একদম ধারাবাহিকভাবে পরিচালনা করি নাটক, সেটা হচ্ছে আলোড়ন নাট্যগোষ্ঠী। চেষ্টা করেছি অনেক, যে এই মুহূর্তে আমারও সময় কম, আমি সেই সময়টাও দিতে পারি না, কিন্তু আমি চাই এখানে নাটকটা হোক, সেই সাংস্কৃতিক পরিবেশটা এখানে থাকুক আর কি। ছেলেমেয়েরা এখন ভীষণভাবে পড়াশুনোয় ব্যস্ত, কেরিয়ারে ব্যস্ত, যারা ইয়াং জেনারেশন আর কি, সেদিক থেকে নাটকের বিষয়ে আসতে পারে না। বাড়ির থেকেও প্রেশার থাকে, কী হবে নাটক করে, থাকে প্রেশারটা থাকে বাড়ি থেকে, নাটক ফাটক করতে হবে না, কিছু হবে না জীবনে, পড়াশোনা করো, চাকরি বাকরি করো, এই প্রেশারটাও থাকে বাড়ি থেকে। তারাও ওই জায়গা থেকে আসতে পারে না ইয়াং জেনারেশন। সব দিক থেকেই চলছে আর কি। আর একটা কারণ যেটা চলে আর কি আমাদের সমাজে সবসময়, সেটা মানে এমনভাবে চলে সেটা বোঝা মুশকিল। ওই আগেকার দিনের রাজা আর প্রজাদের যে ব্যাপারগুলো ছিল, রাজতন্ত্র, রাজা যেটা বলবে সেটাই হবে, রাজা যে নাটকটা বলবে সেটাই হবে, রাজা বলে দিল আজকে অমুকের কাহিনী নিয়ে নাটক হবে, তো সেটাই হবে। সেটাও একটা কারণ, সেটার দিক থেকেও কিছুটা ভাটা পড়েছে আর কি। আপনি অনেকগুলো কারণ বললেন নিশ্চিন্দা অঞ্চলে এখন বর্তমানে আপনি নাটক মঞ্চস্থ করেন না। একটি কারণ বললেন যে বর্তমানে মা বাবাদের তরফ থেকে বা শিক্ষার্থীদের তরফ থেকে এত ব্যস্ততার মধ্যে উৎসাহের অভাব বা সময়ের অভাবে। আচ্ছা, নাটককে যদি কেউ পেশা হিসেবে গ্রহণ করতে চায়, তাহলে সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে না। তো সেই কথাটাকে আপনি কি, মানে সেই বিষয়ে আপনার কি মত? নাটক কি কোনো অর্থনৈতিক স্বাবলম্বন হতে পারে? না, ওইভাবে ভাবলেই হবে না। নাটকটা হচ্ছে প্রথম কথা একটা সোশ্যাল ওয়ার্ক। ব্রেকট যখন গরুর গাড়ি করে সমস্ত নাটকের সরঞ্জামগুলোকে নিয়ে নিয়ে এই গ্রামের থেকে ওই গ্রামে, ওই গ্রামের থেকে সেই গ্রামে গিয়ে নাটক করতো, তখন না ছিল মঞ্চ, না ছিল কোনো নাটকের করার মতন অবস্থা, কিচ্ছু ছিল না। 4টে বাঁশ, 2টো কাপড় টানিয়ে কোনো রকমভাবে, সবটাই ছিল সাজেস্টিভ। সেইখান থেকে নাটকটা করতো। তার কারণ হচ্ছে তখন রেডিও ছিল না, টিভি ছিল না, ফোন ছিল না, কিচ্ছু ছিল না। মানুষের কাছে মানুষের সংবাদটা পৌঁছে দেওয়ার জন্য, মানুষের কাছে মানুষের ঘটনাগুলোকে তুলে ধরার জন্য অভিনয় করে দেখাতো ওই গ্রামে এই ঘটনা ঘটেছে, এই গ্রামে এইটা প্রয়োজন, এর ফলে মানুষের এই অসুবিধেগুলো হচ্ছে, এটা অভিনয় করে তুলে ধরা হতো। এবং ওই থেকেই মানুষ সংবাদটা পেত, মানুষ বুঝতে পারতো আমাদের এই ক্রাইসিস, ওইখান থেকে মানুষের চেতনার উত্তরণ ঘটতো। তো নাটকটা হচ্ছে সোশ্যাল ওয়ার্ক। নাটক করে পয়সা কামাবো বা ওই পয়সা দিয়ে আমি সংসার চালাবো, আমি বড় লোক হব, এই ভাবনাটা তখন ছিল না। পরবর্তীকালে নাটকটা আস্তে আস্তে কোনো একটা জায়গা থেকে পেশা হয়ে ওঠে, কিন্তু আজও শুধুমাত্র নাটক পেশা নয়। এবং যদি কেউ মনে করে যে এইটাকে আমি পেশা করে বাঁচবো, তার পক্ষে খুব কঠিন, খুব কঠিন। শুধুমাত্র নাটকের অভিনয় করে বা নাটক লিখে বা নাটক পরিচালনা করে পয়সা কামিয়ে খাবো,
এইটার জন্য যে সময়টা দিতে হবে, যে মনোনিবেশ করতে হবে, যে কনসেন্ট্রেশনের দরকার, যে ডিভোশনের দরকার, সেইটা করতে গিয়েই তো সব অর্ধেক না খেয়ে মরে যাবে। যে এইখান থেকে আর যদি করতে পারে সেই জায়গা থেকে, সেটা কি নেই? আছে আমাদের থিয়েটারে এখনও সেই লোকগুলো আছে যারা শুধু থিয়েটার করেই বেঁচে থাকে, থিয়েটারটা করেই খায়। সেই লোকগুলোর অবস্থা খুব করুণ। আজকে এই যে এখন এই পরিস্থিতি, লকডাউনের মধ্যে থিয়েটারটা পুরো বন্ধ। গত বছর লকডাউনে প্রায় 6 মাস থিয়েটার বন্ধ ছিল। এবারও লকডাউনে প্রায় 6 মাস থিয়েটার বন্ধ। এই থিয়েটার শুধুমাত্র যারা থিয়েটার করে তাদের অবস্থা খুব করুণ এখন। এই ভাবনাটা আনা মাথায় খুব কঠিন, করতে গেলে অসম্ভব পরিশ্রম। মানে একটা যুগ চলে যাবে, তারপরে গিয়ে হয়তো কিছু পয়সা দেখতে পাবে, এটা হতে পারে। আমরা শুনলাম যে নাটককে পেশা হিসেবে গ্রহণ করার যে কঠিনতা সেটা কতটা। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাব, একটু প্রসঙ্গ চেঞ্জ করি। লকডাউন পরিস্থিতিতে সরকার কি সহযোগিতা করেছেন যদি একটু বলেন। না, লকডাউন পরিস্থিতিতে ভারত সরকার বা রাজ্য সরকার সবাই যতটা পেরেছে তাদের মতন করে তারা চেষ্টা করেছে। কেউ রেশনের খাদ্য সরবরাহের মাধ্যমে করেছে, কেউ আর্থিকভাবে করেছে। সরকারি তরফ থেকে যেগুলো করা যায় তারা চেষ্টা করেছে, এইটুকু আমি বলতে পারি। এবার চেষ্টাটা কতটা সফল হয়েছে বা কতটা হয়নি সেটা তো মানুষ বলবে, বা যারা এই অবস্থার মধ্যে দিয়ে হাঁটছে তারা বলতে পারবে। আপনি নিজে লকডাউনে কতটা প্রভাবিত? আমি তো সম্পূর্ণ প্রভাবিত। লকডাউন মানেই হচ্ছে আমাদের শুটিং বন্ধ, সমস্ত কাজ বন্ধ, সারাদিন বাড়িতে আছি, টিভি দেখছি, রোজ সিনেমা দেখি 4টে করে, গান শুনছি, মোবাইলের সমস্ত নিউজ শুনছি আর পড়াশোনা করছি। এই লকডাউন কতটা প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক? না, লকডাউন অবশ্যই প্রাসঙ্গিক, অবশ্যই। তার কারণ হচ্ছে যে কোভিডের অবস্থাটার কোনো প্র্যাকটিক্যাল প্রথমবারে যখন আসে তখন তো কোনো মেডিসিন ছিল না, ডাক্তারও জানতো না কি মেডিসিন। তখন একটা পথ তারা পেয়েছিল, বা যেখান থেকে হোক এটা সেটা বোঝা গেছিলো যে মানুষের সঙ্গে মানুষের দূরত্বটা বজায় রাখতে হবে, এবং এইটাই হচ্ছে না, যাতে না ছড়ায় রোগটা। এবং তার জন্য করতে গিয়ে একটা সময় লকডাউনটা করতে হবে। অবশ্য সেই দিক থেকে অবশ্যই লকডাউনটা প্রাসঙ্গিক। এইবার এই অর্থনৈতিক অবস্থার মধ্যে কতটা লকডাউন, কতটা প্রাসঙ্গিক, সেটা তো যারা এখন মানে কী বলবো, ইকোনমিস্ট বা যারা সায়েন্টিস্ট বা যারা ডক্টর, তারা সেটা বিচার করতে পারবে। আমি একজন স্বাভাবিক নাট্যকর্মী হিসেবে বলতে পারি যে আমার পক্ষে লকডাউনটা সবসময় ক্ষতিকারক। লকডাউন হলেই আমার পেশাটা বন্ধ, পেশাটা হলেই আমার আর্নিং মতো, আমার খাওয়া দাওয়া কী হবে, কালকে কী করবো, পরশু কী করবো আমি জানি না। কিন্তু আমাকে এই লকডাউনটাকে মেনে নিতে হবে, তার কারণ হচ্ছে রোগটা যাতে না ছড়ায়। সেদিক থেকে অবশ্যই প্রাসঙ্গিক। আমাদের সাথে যে মানুষটি এখন আছেন তার প্রথম এবং মূল পরিচয় তিনি একজন অভিনেতা, তাই আমাদের এই আলোচনায় অভিনয় বারবার ঘুরে ফিরে আসবে। তো আমার পরবর্তী প্রশ্ন আপনার কাছে, যে আপনি মঞ্চে অভিনয় করেছেন, আপনি ধারাবাহিকে অভিনয় করেছেন, দুটো জায়গায় যে অভিনয় করা সেটা কি একই, তার মধ্যে কি কিছু তফাৎ আছে বা কোনটা বেশি চ্যালেঞ্জিং? অবশ্যই, দুটো অভিনয় পুরোটা আলাদা। আমরা অভিনয় করি আপাতত 5টা মাধ্যম। এক হচ্ছে আমাদের পুরাতন এবং সর্বশ্রেষ্ঠ মাধ্যম যেটা, সেটা হচ্ছে যাত্রা। সেটা একসময় আরও মানে কঠিন অবস্থা ছিল। একটা সময় আমরা দেখতাম ছোটোবেলায় রামযাত্রা বলা হতো যাকে। পরবর্তীকালে যাত্রা মানে ওয়েস্ট বেঙ্গলের যাত্রা তো বিখ্যাত, চিতপুরের যাত্রাপালা, যাত্রা দল। যাত্রাটা একটা ধরনের অভিনয়, পুরোটাই লাউড, কোনো সেট থাকে না, কোনো রিকুইজিশন থাকে না, কোনো প্রপস থাকে না, একটা রস্টেম, সেখানে 3টে স্টেপ, 4 দিক খোলা, 10,000 দর্শক। এখন অনেক টেকনিক্যাল উন্নতি হয়েছে, মাইক মুখের কাছে নেমে আসে, উঠে যায়, হ্যান ত্যান হয়, কিন্তু টোটাল অভিব্যক্তিটাই লাউড, হাত সবটা বড় বড় ব্যাপার আর কি। সেখানে অভিনয় ধরনটা একদম আলাদা। তারপরে এসছে আমাদের ওইটা থেকে পাল্টে এলো আমাদের প্রসেনিয়াম থিয়েটার, 3 দিক বন্ধ, 1 দিক খোলা,
দর্শক সংখ্যা কমে এলো, 800-1200 এইরকম স্টেজের সমস্ত হলগুলোর সিট। একটু যাত্রার থেকে সরে নর্মালের কাছাকাছি, কিন্তু নর্মাল নয়, তার কারণ হচ্ছে 1200 দর্শক, শেষের রোয়ের দর্শকটাকেও শুনতে হবে কথাটা, অতটা জোরে আমায় বলতেই হবে। আমরা থাকি একটা 10 ফুট বাই 10 ফুট ঘরে, সেইখানে যেভাবে কথা বলি ওইখানে সেভাবে কথা বলে নিশ্চয়ই শুনতে পাবে না। তাহলে ওইটুকু জোর, 10,000 দর্শকের জোরটা কমে এলো 1000 দর্শকের মধ্যে, সেইটুকু জোর নর্মাল নয় কিন্তু নর্মালের কাছাকাছি। আর কিছু পাল্টালো, সেটা হচ্ছে সেট পাল্টালো, রিকুইজিশন এলো, প্রপস এলো, কস্টিউম এলো, নানান রকম ন্যাচারালিস্টিক ব্যাপার এলো। 2, 3 হচ্ছে সেখান থেকে আমরা এলাম রূপালী পর্দা। রূপালী পর্দার পুরোটাই উল্টো অ্যাক্টিং। আমার এই 9 ইঞ্চি ফেসটা 20 ফুট বাই 40 ফুট যদি পর্দা হয়, একটা ক্লোজ শট আমার ফেসটা 9 ইঞ্চিটা 9 ফুট দেখাবে পর্দায়। সেই মেজারমেন্টে আমাকে ক্লোজ শটটা দিতে হয়। আমি যদি এইতে মুখ ফাঁক করি, ওখানে দাঁতগুলো হবে 1 ফুট করে, বা 6 ইঞ্চি করে একটা দাঁত হবে, 9 ফুট আমার ফেসটা তখন। তো আমি যাত্রায় করতাম এত বড় বড় জেস্টার পশ্চার, থিয়েটারে এরকম করতাম জেস্টার পশ্চার, সেটা এইটুকু হয়ে গেছে, মানে জাস্ট ঘোরাই মুখটা, পুরোটাই উল্টো অ্যাক্টিং। মানে আমরা এটাকে বলি হচ্ছে আন্ডার অ্যাক্টিং। নর্মাল লাইফে যেভাবে যা যা করি তার থেকেও নিচে। তোমার সঙ্গে যে এইখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে ক্যামেরাটা আছে, এই যে তুমি এইখানে আছো, আমি যে ফেসটা টার্ন করলাম এতটাও আমি ক্যামেরায় করতে পারবো না। আমি ফেসটা যদি এখানে থাকে, তুমি যদি এইখানেও থাকো, ক্যামেরা বোঝাবে আমি এই টার্ন করেছি। এই হচ্ছে সিনেম্যাটিক। তারপরে এলো টিভি। রূপালী পর্দা 40 ফুট বাই 20 ফুট পর্দা। তারপরে হলো টিভি। টিভি স্ক্রিনটা এসেছিল প্রথমে হচ্ছে আমাদের কাছে 14 ইঞ্চি, বা তারপরে গিয়ে 21 ইঞ্চি। একটা 10 ফুট বাই 10 ফুট ঘর, ম্যাক্সিমাম ঘরই আজকাল এই মাপ, 10 ফুট বাই 10 ফুট বা 12 ফুট বাই 12 ফুট। 12 ফুট বাই 12 ফুট ঘরে একটা 14 ইঞ্চি টিভি স্ক্রিন, সেখানে একটা 9 ইঞ্চি ফেস, আরও কাছে, আরও এক্সপ্রেশন ক্লোজ চলে এলাম, মানে দর্শক আরও ক্লোজ দেখতে পাচ্ছে আমাকে। আর এরকম মাথা উঁচু করে দেখতে হচ্ছে না, আর দূর থেকে দেখতে হচ্ছে না, স্ট্রেইট এইটুকু ডিস্টেন্সে আমি দেখতে পাচ্ছি। সেখানে অ্যাক্টিংটা আরও চলে এলো আরও নিচে, যেটা আমরা বলি এখন বিহেভ অ্যাক্টিং। আমরা ব্যবহারিক জীবনে যা 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 যেভাবে যেভাবে করি সেইটুকু, এবার শর্ট ডিভিশনের ডিফারেন্স ওয়াইজ আমরা সেগুলোকে ট্যাকল করি আর কি, শর্টগুলোকে। এরপরে আরেকটা মিডিয়া আছে আমরা যে মাধ্যমে অভিনয় করি, সেটা হচ্ছে অডিও মিডিয়া। রেডিও, FM, এখন যেরকম সমস্ত গল্প শোনা যায়, নাটক শোনা যায় রেডিওতে, সেটা পুরোটাই অডিও, সেটা পুরোটা গলার উপর নির্ভর করে। ওখানে এক্সপ্রেশন কিছু দেখাও যায় না, বোঝাও যায় না, পুরোটা গলার উপরে বাচনিক অভিনয় আমরা যেটা বলি, বা শ্রুতি নাটক যেটা বলি আর কি। আমরা শুনলাম যে সিনেমা, নাটক, টিভি সব কিছু যে আলাদা আলাদা বিবরণ অভিনয়ের ক্ষেত্রে, এত পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি স্বতন্ত্র কিসে? আমি স্বতন্ত্র সব জায়গায়। আমি স্টেজ প্রায় কলকাতায় শুধু, মানে বাবার হাত থেকে বেরিয়ে কলকাতায় শুধু স্টেজ করেছি কন্টিনিউয়াস। আমি সারা ভারতবর্ষে স্টেজ করেছি, আমার এটা ভগবানের দান। আমি সারা ভারতবর্ষ ওয়াইজ আমি স্টেজ করেছি প্রায় 12 বছর কন্টিনিউয়াস। কলকাতার বিখ্যাত বিখ্যাত প্রোডাকশন। আমার বাবার প্রথম গুরু, তারপরে যদি আমার গুরু থেকে থাকে তো অসিত মুখোপাধ্যায়, বিভাস চক্রবর্তী, মনোজ মিত্র, এই 3টে লোকের কাছে আমার কাজ করা থিয়েটারে, স্টেজে। কলকাতার বিখ্যাত বিখ্যাত হিট প্রোডাকশনে আমি কাজ করতাম। স্টেজে আমি যতটা স্বতন্ত্র, আমি ক্যামেরাতেও ততটাই স্বতন্ত্র। আমি খুব নর্মাল, এবং নর্মালের থেকে আমি অ্যাক্টিংটা করার চেষ্টা করি আর কি। কতটা পারি সে আপনারা বলবেন। হ্যাঁ, সেটা আমরা না, সেটা দর্শকের ভালোবাসায় হয়তো আপনাকে বারংবার বুঝিয়ে দেয় যে আপনি কতটা করতে পারেন বা কতটা করতে পেরেছেন। আচ্ছা, বর্তমান সময়ে থিয়েটারের উন্নতির পথে নতুন প্রজন্মের চলচ্চিত্রের প্রতি ঝোঁক কি বাধা হয়ে দাঁড়াচ্ছে?
কোথাও গিয়ে কি চলচ্চিত্রের প্রতি ঝোঁকটা থিয়েটারকে বিমুখ হয়ে যাচ্ছে মানুষ? কিছুটা তো অবশ্যই। পর্দার প্রতি একটা চিরকালীন মানুষের মোহ থাকে, সেইটা যদি সাকসেস হয় সেটা একটা তো অবশ্যই তার পাওনাটা অন্যরকম। আর থিয়েটার মানে স্ট্রাগল, সেখানে প্রথম কথা অর্থের পাওনা খুব কম, দ্বিতীয় কথা অভিনয় থিয়েটারটা খুব কঠিন। আমি একটা সিরিয়াল বা সিনেমার শট যদি আমার বালি অঞ্চলের ইলেকট্রনিক্সের সব থেকে বড় প্রতিষ্ঠান রাজা ইলেকট্রনিক্স। এখানে সকল প্রকার নামি দামি ব্র্যান্ডের ইলেকট্রনিক্স দ্রব্য সুলভ মূল্যে পাওয়া যায়, যেমন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি, ফ্যান, গিজার, মিউজিক সিস্টেম সব পাবেন একই ছাদের তলায়। সহজ পদ্ধতিতে ডাউন পেমেন্ট, ইএমআই এর ব্যবস্থাও রয়েছে। আপনার বাড়ির ইলেকট্রনিক্স দ্রব্য কেনার জন্য আপনাকে আসতেই হবে রাজা ইলেকট্রনিক্সে। না হয় সেটা এনজি করলেও পরে আবার সেটা সুযোগ থাকে ওই শটটা দেব, কিন্তু থিয়েটারে কোনো সেকেন্ড চান্স বলে কিছু নেই। তো থিয়েটারটা খুব কঠিন এই কারণেই। এবং ওই একটা মোহ থাকে না, আমি আমাকে টিভিতে দেখবো বা আমি আমাকে ফিল্মের পর্দায় দেখবো, এটা মোহ কাজ করে মানুষের। সেইটার জন্য থিয়েটারটা না করে, অভিনয়টা না শিখে, না বুঝে আগে থেকেই ওইখানে যাওয়ার একটা প্রবণতা আগেও ছিল, এখনও আছে। হ্যাঁ, তুলনামূলকভাবে এখন একটু বেশি। থিয়েটারে গেলে যে পরিশ্রমটা করতে হবে, যে সময়টা দিতে হবে, সেই সময়টা দিতে, হ্যাঁ, পড়াশুনো করতে হবে, সেটা করতে তারা রাজি নয়। এবং যে কারণে এখনকার ছেলেমেয়েদের থিয়েটার বা ফিল্মের বা সিরিয়ালের যে ছেলে মেয়েগুলো কাজ করছে এই মুহূর্তে, তাদের অভিনয় দেখলে বোঝা যায়। মানে মানুষ আমাকে এখনও বলে, দাদা আপনি কি কখনো থিয়েটার করতেন? আমি থিয়েটার করতেন না, আমি এখনও থিয়েটারটা করি। মানে হ্যাঁ, আপনার অভিনয় দেখলে বোঝা যায়। তো এই ব্যাপারটা এখনকার ছেলে মেয়েদের মধ্যে পাওয়া যায়। নিউ জেনারেশন যারা এসছে আমাদের ইন্ডাস্ট্রিতে, আমি তাদের অবশ্যই অভিনন্দন জানাই যে তারা অভিনয় করতে এসছে, কিন্তু শিক্ষার দরকার, আরও পড়াশোনার দরকার অভিনয় করার জন্য। আচ্ছা, এখন আরেকটা নতুন প্ল্যাটফর্ম এসছে, ওটিটি প্ল্যাটফর্ম। তো সেই ওটিটি প্ল্যাটফর্ম কি ধারাবাহিক অভিনেতাদের জন্য একটা সুযোগ হয়ে দাঁড়িয়েছে, না সেটা ধারাবাহিক অভিনেতাদের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে কোথাও গিয়ে? না, ওটিটি প্ল্যাটফর্মটা তো সবে এসছে। যে ছবিগুলো এখন সিনেমা হল প্রায় বন্ধ। 2010 সালে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সিনেমা হল ছিল 750টা। এখন এই মুহূর্তে 2021 সালে মাত্র 12 বছরের তফাতে সিনেমা হলের সংখ্যা এসে দাঁড়িয়েছে 250-র কাছাকাছি। 500-র ওপরে সিনেমা হল বন্ধ হয়ে গেছে বা ফ্ল্যাট হয়ে গেছে, প্রমোটিং হয়ে গেছে। তো সেইখান থেকে সিনেমাগুলো তৈরি করায় যে বিক্রি করবে, প্রডিউসার পয়সা তুলবে, সেটা একটা অন্তরায়। দ্বিতীয় অন্তরায় হচ্ছে সিনেমাগুলো এখন আর কেউ দেখতে যায় না। খুব পরিষ্কার কথা, আমি একটা ছবি দেখতে যাব, এন্টারটেনমেন্ট পিকচার, 100 টাকায় টিকিট কাটবো, তো আমি জ্যাকলিন ফার্নান্ডেজকে দেখতে যাব না মিমিকে দেখতে যাব? কাকে দেখতে যাব? পরিষ্কার খুব, এটা ইয়াং জেনারেশন সবাই বলে। আমি সালমান খানকে দেখতে যাব না দেবকে দেখতে যাব? কাকে দেখতে যাবে? কে বেশি এন্টারটেনমেন্ট করতে পারবে, তাকে দেখতে যাব। তো সেইখান থেকে বাংলা ছবি দেখতে যায় না বললেই হয়। তারপরে যদি একটু অন্য ধরনের ছবি হয় সেটা তো আরও মুশকিল। তো সেইখান থেকে সিনেমার অবস্থাটা খুব খারাপ। হলে রিলিজ হওয়া, পয়সা তোলা, প্রডিউসাররা খুব বেকায়দায় আছে এখন। যে কারণে ওটিটি একটা প্ল্যাটফর্ম হচ্ছে যে ছবিটা কিছু না হলেও কিছু মানুষের কাছে পৌঁছবে। তারা যখন তখন ঘরে হোক, বাসে হোক, ট্রেনে হোক, যেখানে খুশি দেখতে পাবে, এবং আমি কিছু পয়সা পাবো, শিল্পীরা কিছু পয়সা পাবে, কাজ পাবে, এবং টেকনিশিয়ানরাও কাজ পাবে। হয়তো বাজেটটা এই মুহূর্তে কম। হ্যাঁ, এবার কি হয়, একটা নতুন প্ল্যাটফর্ম আসার সঙ্গে সঙ্গে সেটা চেষ্টা করে সবাই যে আমি একটু যারা বক্স আর্টিস্ট, যারা প্রতিষ্ঠিত অভিনেতা অভিনেত্রী, তাদেরকে নিয়ে কাজটা করলে সেই কাজটা 10টা লোক দেখতে চাইবে।
নতুন অভিনেতা অভিনেত্রী তো অবশ্যই থাকবে, সবসময় দরকার নতুন প্রজন্ম, কিন্তু নতুন অভিনেতা অভিনেত্রীকে নিয়ে আমিও তো ছবিটা বিক্রি করতে পারবো না। সেই ক্ষেত্রে যেটুকু অন্তরায় হয় সেইটুকু সবসময় দরকার। নিউ প্ল্যাটফর্ম সবসময় ওয়েলকাম। আপনার বেশিরভাগ ধারাবাহিকে আপনার চরিত্র খলনায়কের চরিত্র, তো সেই জন্য নিজেকে কতটা বদলাতে হয়? প্রচুর। আমাদের অভিনয়ে একটা কথা আছে, সুইচ অন সুইচ অফ। শুধু তাই নয়, মানে আমি একটা চরিত্র থেকে আরেকটা চরিত্রে নিজেকে বদলে নিয়ে যাব। একটা খলনায়কের চরিত্র, একটা পজিটিভ ক্যারেক্টার, একটা নেগেটিভ ক্যারেক্টার, বা একটা গ্রে ক্যারেক্টার। শুধু সেইটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে আমি যখন একটা ফ্লোরে একবেলা কাজ করলাম একটা চরিত্র, ঠিক তার 1 ঘন্টার মধ্যে আরেকটা ফ্লোরে গেলাম আরেক রকম চরিত্র। সেটা আরও তাড়াতাড়ি সুইচ অন সুইচ অফ করতে হয়। খলনায়কের চরিত্র আমাকে দেয়, আমি করি। পজিটিভ ক্যারেক্টারও অনেক করেছি, সেগুলোও ভীষণভাবে দাগ কেটেছিল। যেমন তমসা রেখায় একটা সাব ইন্সপেক্টরের ক্যারেক্টার ছিল, সাংঘাতিক পজিটিভ ছিল। রিসেন্টলি আমি আকাশে একটা কাজ করেছি, ঝিলডাঙ্গার কন্যা, একজন হাতুড়ে ডাক্তার অথচ সমাজসেবী, সমাজ সচেতক। সেইটা পুরোটাই পজিটিভ ক্যারেক্টার। কি হয়, ইন্ডাস্ট্রি সবসময় একটা স্ট্যাম্প মেরে দেয়। সেই স্ট্যাম্পটা একবার গায়ে লেগে যাওয়ার পরে পয়সা রোজগার করতে হবে, তো খেতে হবে, বাঁচতে হবে, এটাই পেশা, এটাই নেশা, এটাই সাধনা, ধ্যান, সমস্ত কিছু এটা। তখন ওইটা করতে হয়। নিজেকে স্ক্রিনে বাঁচিয়ে রাখা, নিজের অভিনেতার সত্তাটাকে ভেতরে বাঁচিয়ে রাখা এবং প্রতিদিন কাজ করার যে নেশা সেইটাকে বাঁচিয়ে রাখার জন্য তখন এই পরপর কিছু যে স্ট্যাম্পটা আমায় দিয়ে দিয়েছে, সেটা নেগেটিভ হলে নেগেটিভ, পজিটিভ হলে পজিটিভ, ক্রমাগত ওইটা নিয়ে কাজ করতে হয়। কিন্তু তবুও আমি চেষ্টা করি, যতই খলনায়ক আমায় দিক, একটা খলনায়ক এক ধরনের আমি নিয়ে আসি আর কি। এক রকমভাবে তার হাঁটা চলা, কথা বলা, গলা, সবটা আমি পাল্টাতে চেষ্টা করি। সেটা আপনারা আশা করি বুঝতে পারেন যে আমার খলনায়কের চরিত্র হলো ওই এক প্যাটার্নে সব চরিত্র নয়, বা সব কটা চরিত্র শক্তি দিয়ে নয়, সব কটা চরিত্র কিন্তু চরিত্র হয়ে ওঠে। এটা আমার কাছে আশীর্বাদ, এটা আমাকে সবাই বলে। বেশ কিছু চরিত্র তার উদাহরণও আছে। আমার বোধহয় এই মুহূর্তে সিরিয়ালের সংখ্যা, শুধুমাত্র সিরিয়ালের সংখ্যাই হবে 80টার কাছাকাছি। 22 বছর আমি শুধু মিডিয়ায়, তার আগে থিয়েটার লাইফ। আপনার মানে অভিনয় এতটা ভালো হয় বলেই হয়তো দর্শকের মনে এতটা দাগ কাটে যে আপনাকে খলনায়ক হিসেবে মনে হয়। তো আমরা অনেক জায়গায় শুনেছি যে অনেক খলনায়কের চরিত্রে যারা অভিনয় করে তারা বলে যে রাস্তায় দেখলে অনেক রকম অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়, কেউ ধরে মারতে আসে, কেউ বা উল্টোপাল্টা কিছু কথাবার্তা বলে। তো আপনার জীবনে কিরকম কোনো ঘটনা আছে? হ্যাঁ, যদি আমাদের একটু বলেন। প্রচুর আছে, প্রচুর। আমি তখন কি সিরিয়ালটা করি আমি, সম্ভবত এটা জলনপুর, একটা উড়িয়া বামুনের ক্যারেক্টার ছিল আমার। তো তার যে হিরোইন ছিল, সেই হিরোইনকে আমি পুরীর সমুদ্রে ডুবিয়ে মেরেছিলাম আর কি। এইরকম একটা দৃশ্য ছিল। সেই দৃশ্যটা অনেকটা বড়। আমি দাঁড়িয়েছিলাম কোনো একটা কাজে, আমাদের কোনো একটা শপিং মলের ওখানে, সেরকম গ্যাদারিং এলাকা আর কি, নর্থ ক্যালকাটাতে কোথাও একটা হবে। তো এক ভদ্রলোক মহিলা দূর থেকে দেখতে পেয়েছে আমাকে, আমি দেখিনি। দেখতে পেয়ে ওখান থেকে হনন করে এসছে, এসে আমার মুখের সামনে দাঁড়িয়ে একদম হাত তুলে দিয়েছে থাপ্পড়টা মারার জন্য। আমি তো স্তম্ভিত, কিন্তু আমি জানি যে এটা হয়, শুনেছি এরকম অনেক রিয়াকশান, ছোটোখাটো রিয়াকশান তো পাই, কিন্তু এটা অনেক বড় রিয়াকশান। এক থাপ্পড় মারবো আপনাকে, অসভ্য লোক আপনি এইরকমই দেখতে না, এরকমই করেন না সব জায়গায়।
এইটাতে আমি খুব মানে স্তম্ভিত হয়ে গেছিলাম। এটা হয়, এটা মানে পৌঁছেছে মানুষের কাছে, এটা খুব বড় আমার কাছে পাওয়া একটা। প্রাপ্তি কথা। হ্যাঁ, আর একটা শুনেছিলাম আমি তখন, এই ঘর এই সংসার করি, ওইটা জিএরই প্রজেক্ট ছিল। কালা গুন্ডা একটা ক্যারেক্টার ছিল, যেমন আমি যখনই পর্দায় ইন করতাম একটা সাউন্ড হতো ব্যাকগ্রাউন্ডে, কালা, এরকম একটা সাউন্ড হতো। আমার কাছে একজন বলেছিল যে দাদা আপনার নাম করে আমি বাচ্চাকে খাওয়াই, বলে এক্ষুনি খেয়ে নে, কিন্তু এক্ষুনি কালা গুন্ডা আসবে। এটাও পেয়েছি আর কি, পেয়েছি কিছু রিয়াকশান, ভালো ভালো রিয়াকশান পেয়েছি। খলনায়কের কাজ করেই ম্যাক্সিমাম রিয়াকশানগুলো পেয়েছি। আগের বছর লকডাউনে আমরা একটা নতুন টার্ম পেয়েছিলাম যে ওয়ার্ক ফ্রম হোম, আর এই বছর লকডাউনে আমরা একটা নতুন টার্ম পেলাম শুটিং ফ্রম হোম। তো এই শুটিং ফ্রম হোম নিয়ে আপনার কি মত? আদৌ কি শুটিং মানে হোম লোকেশন থেকে করা পসিবল, বা নতুন অন্য কি উপায় করা যেতে পারে যদি লকডাউন কন্টিনিউ হয় বা কোনো সমস্যা হয়? আপনার কি মত? সমস্ত কিছু না একটা সৌন্দর্য থাকে, আমরা বলি এস্থেটিক সেন্স। সেই সৌন্দর্যটা না সেই সিস্টেমের মধ্যে দিয়েই থাকে। যখন সেই সিস্টেমটাকে ভেঙে অন্য কোনো সিস্টেমে জোর করে যেতে হয়, ওই সিস্টেমের যে সৌন্দর্যটা থাকে সে নষ্ট হয়। এখন যেহেতু টিভি সিরিয়ালটা চলছে, হিট সিরিয়াল চালাতেই হবে, নতুন নতুন দৃশ্য দিতেই হবে রোজ রোজ, সেই কারণে হয়তো প্রডিউসারদের কোথাও না কোথাও থেকে একটা বাধ্যবাধকতার মধ্যে থেকে শুটিং ফ্রম হোম করতে হচ্ছে। কিন্তু এটা তো শুটিং নয়, বা যে সৌন্দর্যটা আমরা সিরিয়ালটায় দেখি, যে ভাবটা আমাদের ভেতরে তৈরি হয়, সেটা তো এখান থেকে তৈরি হচ্ছে না। এটা আমি একজন অভিনেতা হিসাবে আমার খুব কষ্ট লাগে এইভাবে, যে মানুষ বলছে ভাল লাগছে না, কি হচ্ছে রে, কীরকম লাগছে দেখতে, কীরকম লাগছে, পিছনটা কিরকম সাদামাটা কিছু নেই, কীরকম লাগছে। আমি অভিনেতা হিসেবে আমি খুব কষ্ট পাই একজন, যে এটা বোধহয় না হলেই ভালো হতো। হয়তো প্রডিউসারের কোনো দায়বদ্ধতা থেকে বা প্রোডাকশনের কোনো দায়বদ্ধতা থেকে হয়তো করতেছে, আমি এইটার বিষয়ে এতটা জানি না কিছু, যে এর তত্ত্বটা কোথায় আর কি। আমার মনে হয় শুটিংটা শুটিংয়ের মতনই হওয়া উচিত। একদম। আচ্ছা, আপনি অনেক অভিনেতা অভিনেত্রীর সাথেই কাজ করেছেন, গত 22 বছর ধরে আপনি এই মিডিয়াতে আছেন। তো যদি আপনাকে বলি যে কয়েকজন আন্ডার রেটেড অভিনেতা অভিনেত্রীর নাম বলতে, যাদেরকে ইন্ডাস্ট্রি যথাযথভাবে ব্যবহার করেনি, তাহলে আপনার উত্তরটা কি হবে? প্রচুর আছে, যদি বলেন প্রচুর আছে। কয়েকজনের নাম। সাধারণত ইন্ডাস্ট্রিতে অ্যাকসেপ্টেন্স, একটা কথা থাকে তো যে পহলে দর্শনদারি উসকা বাদ গুণ বিচারি। সেই দিক থেকে ফিল্ম মিডিয়া বা সিরিয়াল মিডিয়াতে সিলেকশনটা হয়। সুন্দর দেখতে, একটা সুন্দর দেখতে ছেলে, একটা সুন্দর দেখতে মেয়ে, সেখান থেকে একটা সিলেকশন হয় আগে, এখনও হয়। আর যারা একটু দেখতে অফবিট, একটু হয়তো বা কুৎসিতের কাছাকাছি আর কি, তাদের প্রথমে চোখটা যায় না ওদিকে, কিন্তু সে কিন্তু ভারসাম্য ভালো অভিনয় করছে, হয়তো করে, তার কনফিডেন্স আছে, কিন্তু ওই যে দেখতে ভালো নয়, সেই কারণে সে ওই প্রাথমিক স্তরটা পৌঁছতে পারে না। আমি যখন কেয়াপাতা নৌকো করি, তার আগে আমি কাজ করেছি দেবেশদার সঙ্গে। দেবেশ রায় চৌধুরী বহুরূপীর একজন প্রধান অভিনেতা ছিলেন মানে বহুরূপী এখন কাজ করে না, দেবেশদা বেঁচে আছেন। দেবেশদা খুব খারাপ দেখতে আর কি, মানে আমি যতটা খারাপ তার থেকেও খারাপ আর কি। দেবেশদার মাপের অভিনেতা আমাদের ইন্ডাস্ট্রিতে খুব কম আছে। যিনি কাবুল শেখের চরিত্রটি করেছিলেন, যিনি কাবুল শেখ না, দেবেশদা হচ্ছে আমার বাবার চরিত্রটা যিনি করেছিলেন। আচ্ছা, বেশ। আমার বাবার চরিত্রটা যিনি করেছিলেন, তার সঙ্গে আমি আগেও কাজ করেছি। ফুটবল বলে একটা সিরিয়াল করতাম আমরা, তখন জি আলফা ছিল, দেবেশদা আমার কোচ ছিল, আমি ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলাম। ওই টিমে আমরা পাঁচজন ফুটবলারকে নিয়ে 500 এপিসোডের গল্প ছিল। অভিষেক, টোটা, পীযূষ, আমি
আর একটা নতুন ছেলেকে নিয়ে আসা হয়েছিল মাঠ থেকে, ওর নাম বাপি। আর দেবেশদা হচ্ছে কোচ। দেবেশদার সঙ্গে কাজ করা আমার জীবনে অনেক কিছু পাওয়া, অনেক কিছু দেখা, অনেক কিছু শেখা। এক নম্বর দেবেশদা আছে। দেবরঞ্জন নাগ বলে একজন অভিনেতা আছেন, খুব রোগা, কালো, খুব কুৎসিত দেখতে, বিভৎস পাওয়ারফুল অ্যাক্টর। এরকম আরও আছে, মানে এই মুহূর্তে অত সবকর নাম মনে আসছে না, এরকম প্রচুর আছে, প্রচুর। মানে আমাদের এইরকম রুদ্র কি খুব ভালো দেখতে। রুদ্র আমার বুজুম ফ্রেন্ড, আমরা একসঙ্গেই ইন্ডাস্ট্রিতে আসি আর কি। আমি, রুদ্র, কাঞ্চন, বিশ্বনাথ, সাগ্নিক, নীল, বাদশাহ সব একসঙ্গে আসি। রুদ্র কি, রুদ্রের লাখটা ফেভার করেছে, ও হয়তো কোথাও দিয়ে একটা দরজা পেয়েছে আর কি, যে দরজাটা দিয়ে চলে এসছে আর কি। এরকম আছে, অনেক অভিনেতা আছে যারা আজও সেইভাবে কাজ পান না, অথচ ট্যালেন্টেড অ্যাক্টর। নিজের ক্ষেত্রে কি মনে হয়, ইন্ডাস্ট্রি যথাযথ সুযোগ দিয়েছে আপনাকে? হয়তো দিয়েছে, আমি নিতে পারিনি, কিন্তু চেষ্টা করেছি। হ্যাঁ, জায়গা তো অবশ্যই কিছুটা পেয়েছি, না হলে এত ভালো ভালো ক্যারেক্টার আমায় দিত না, এত বড় বড় চরিত্র আমার ইন্ডাস্ট্রি দিত না। এখনও অবধি 22 বছর প্রায় আমি নন টেলিকাস্টে বোধহয় নেই, কন্টিনিউয়াস আছি টেলিকাস্টে। ছবি প্রচুর হয়েছে, প্রায় গোটা 20-22-এর ওপর ছবি করেছি, ছোট হোক বড় হোক সবটা মিলিয়েই। না, কিছু যে একবারে দেয়নি ইন্ডাস্ট্রি তা তো নয়, দিয়েছে অবশ্যই। আমার এক্সপেকটেশন আরও বেশি, হয়তো আরও পাবো, সময় তো এখনও আছে। অবশ্যই আমরা দর্শকরা এবং আপনার ভক্তরা সেই অপেক্ষাতেই আছি। আচ্ছা, আমাদের এই বিশেষ অনুষ্ঠান তাহাদের কথার মাধ্যমে একজন মঞ্চাভিনেতা হিসাবে, একজন ধারাবাহিক অভিনেতা হিসাবে ইন্ডাস্ট্রি বা মঞ্চের উদ্দেশ্যে বা আমাদের জনগণের উদ্দেশ্যে, আপনার ভক্তদের উদ্দেশ্যে যদি কিছু বার্তা দিতে চান প্লিজ। বার্তা বলতে একটাই, অভিনয় করতে আসুন, অবশ্যই আসুন, আর ওইটাকে মাথায় নিয়ে আসুন যে সমাজের জন্য কাজ করব আর কি। শুধুমাত্র অভিনয় করব, পয়সা কামাবো, ফ্ল্যাট কিনবো, গাড়ি কিনবো, হাইফাই লাইফস্টাইল লিড করব, সেটা নিয়ে নয়। আজ না হলো কাল, কাল না হলো পরশু, পরশু না হলো তরশু সামাজিক কিছু কাজ করব, যেটা অভিনয়ের সত্তা, শিল্প সত্তা এবং একজন শিল্পীর সত্তা, যেটা শিল্পী হয়ে ওঠার জন্য যেটা কারণ, সেটা হচ্ছে মানুষকে সচেতন করা, মানুষকে শিক্ষিত করা এবং মানুষের মধ্যে বোধের উত্তরণ ঘটানো। এই মানসিকতা নিয়ে অবশ্যই অভিনয় করতে আসুন, তার সঙ্গে পড়াশোনাটা করতে হবে। এটা সব শেষ, সবার আগেও একটা কথা, সবার পরেও একটা কথা আমার বাবা আমার বলেছিল, আমি আজকে সবার জন্য বলি, অভিনয় করতে এলে পড়াশোনা করতে হবে। এতক্ষণ আমাদের সাথে ছিল বিশিষ্ট অভিনেতা, নাট্য পরিচালক শ্রী শক্তি দে মহাশয়। তার মুখে তার জীবনের, তার অভিনয় জীবনের অনেক অজানা কাহিনী আমরা শুনলাম, তার অনেক এক্সপিরিয়েন্সের কথা তিনি আমাদের সাথে শেয়ার করলেন এবং সেই সাথে বর্তমানে অভিনয়ের কী অবস্থা, মঞ্চের কী অবস্থা, সমস্ত কিছু নিয়ে তিনি আমাদের পুঙ্খানুপুঙ্খ তার নিজের তরফ থেকে আমাদের জানানোর চেষ্টা করলেন। অসংখ্য ধন্যবাদ শক্তিবাবু আপনাকে নমস্কার। নমস্কার অনুষ্ঠানে আসার জন্য এবং আমাদের এই অনুষ্ঠানকে গৌরবান্বিত করার জন্য। নমস্কার, শুভরাত্রি।